আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটাতে আমি শর্টলি ট্রাই করব হচ্ছে ডেটাবেস নর্মালাইজেশন এই টপিকটাকে বোঝানো। তো ডেটাবেস নর্মালাইজেশন নিয়ে আমি ক্লাসে অলরেডি বুঝাই ফেলছি। তো অনেকেই হচ্ছে ফিল করতেছে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি 1NF 2NF 3NF BCNF এগুলোতে হচ্ছে তারা এখনো প্রবলেম ফেস করতেছে। তো ডেটাবেস নর্মালাইজেশনটা নিয়ে তারা কনফিউশনের মধ্যে আছে। তো এটার জন্য আমি চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব এক্সামের আগে শর্টলি এটার উপরে যতটুকু আলোচনা করা যায়। তো ডেটাবেস নর্মালাইজেশনের ক্ষেত্রে আমি সরাসরি লেকচারে চলে যাচ্ছি। ডেটাবেস নর্মালাইজেশনের ক্ষেত্রে আমাকে প্রথমে যদি আমি এই স্লাইডটা থেকে শুরু করি, 3 নম্বর যে স্লাইডটা, তো এখানে প্রথমে আমাকে একটা কথা বলা থাকবে, সেটা হচ্ছে ডেটাবেস অ্যানোম্যালি। মানে ডেটাবেস নর্মালাইজেশন কিন্তু আমি এখনো যাচ্ছি না। শুরুতে আমি প্রথমে দেখতেছি হচ্ছে ডেটাবেসের মধ্যে অ্যানোম্যালি। তো অ্যানোম্যালি জিনিসটা কি? এখানে বলতেছে a database anomaly occurs when there are problems or inconsistencies in a database table because of poor database design। আমার যে ডেটাবেস টেবিল আছে, আমরা জানি যে ডেটাবেসের মধ্যে অনেক রকমের টেবিল থাকে, অনেকগুলো টেবিল থাকে, এবং টেবিলগুলোর মধ্যে হচ্ছে একটার সাথে আরেকটার আবার কানেকশন থাকে। এখন এই আমার যে ডেটাবেসটা আছে, সেই ডেটাবেসটাকে যদি আমি ঠিক মতন ডিজাইন না করি, যেসব রুলস আছে সেই রুলস ফলো করে ডিজাইন না করি, তাহলে হচ্ছে সেখানে কিছু প্রবলেম আসতে পারে। এই প্রবলেম বা ইনকনসিস্টেন্সিস আসতে পারে। এগুলোকেই বলে হচ্ছে অ্যানোম্যালি, ডেটাবেস অ্যানোম্যালি। এখন এখানে একটা এক্সাম্পল হিসেবে টেবিল দেয়া আছে। টেবিলের মধ্যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্টের নেম, কোর্স আইডি, কোর্স নেম, ইনস্ট্রাক্টর, 5টা কলাম আছে। এবং এখানে স্টুডেন্ট নেম সেটা আসলে স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ স্টুডেন্ট আইডি আমি যখন 101 বলবো, তখন হচ্ছে আমি তার নাম পাবো, স্টুডেন্ট নেম। আবার হচ্ছে ইনস্ট্রাক্টর, সে ডিপেন্ড করতেছে হচ্ছে কোর্স আইডির উপরে। কোর্স নেমও সেও ডিপেন্ড করতেছে হচ্ছে কোর্স আইডির উপরে। তো এখানে হচ্ছে অনেক রকমের ইনফরমেশন আছে, যেমন স্টুডেন্টেরও ইনফরমেশন আছে, আবার হচ্ছে কোর্সেরও ইনফরমেশন আছে। তো এখন এই যে টেবিলটা আমার এখানে দেয়া আছে, এই টেবিলটাতে আমি যদি কোনো নতুন ডেটা ইনসার্ট করতে চাই, বা আমি এই টেবিলটাতে কোনো ডেটাকে আপডেট করতে চাই, বা আমি এই টেবিল থেকে কোনো ডেটাকে ডিলিট করতে চাই, তাহলে 3 রকমের প্রবলেম হতে পারে। অর্থাৎ এক ধরনের ইনসার্ট করতে গেলে এক ধরনের প্রবলেম হতে পারে, আপডেট করতে গেলে এক ধরনের প্রবলেম হতে পারে, ডিলিট করতে গেলে এক ধরনের প্রবলেম হতে পারে। তো ইনসার্ট করতে গেলে যে প্রবলেমটা হবে সেটাকে বলা হচ্ছে ইনসার্ট অ্যানোমালি। আপডেট করতে গেলে যে প্রবলেমটা হয় সেটাকে বলা হচ্ছে আপডেট অ্যানোমালি। আর হচ্ছে ডিলিট করতে গেলে যে প্রবলেমটা, সেটা হচ্ছে ডিলিট অ্যানোমালি। এখন ইনসার্ট করতে গেলে কি টাইপের প্রবলেম হতে পারে? যেমন এখানে বলতেছে, সাপোজ আমি একটা নিউ কোর্স উইথাউট এনি স্টুডেন্ট এনরোলড ইয়েট, আমরা একটা নিউ কোর্সকে অ্যাড করতে যাচ্ছি। এখানে কোর্স নেম নামে হচ্ছে, বা কোর্স আইডি নামে হচ্ছে, 2টা কলাম আছে, কোর্স নেম, কোর্স আইডি। এখন আমি একটা নতুন কোর্স এখানে অ্যাড করতে যাচ্ছি, সাপোজ কম্পিউটার সায়েন্স। এবং কম্পিউটার সায়েন্সের জন্য একটা কোড C003। তো বলতেছে হচ্ছে সেই কম্পিউটার সায়েন্সে কোনো স্টুডেন্ট নাই, কোনো স্টুডেন্ট এখন এনরোল করে নাই, তার মানে হচ্ছে এই ঘরগুলো খালি। তো এখন যখন আমি কোর্সকে এখানে অ্যাড করতে যাব, তো প্রবলেম ফেস করবো যে এখানে তো কোনো স্টুডেন্টের ইনফরমেশন নেই। অর্থাৎ একটা কোর্স অ্যাড হচ্ছে, সেই কোর্সের করেসপন্ডিং কোন স্টুডেন্ট নেই। তো এটা একটা প্রবলেম। আবার আপডেট অ্যানোমালির ক্ষেত্রে কি হয়? আপডেট অ্যানোমালির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি কোনো ভ্যালুকে আপডেট করি, ইউ নিড টু চেঞ্জ মাল্টিপল রোলস। অর্থাৎ সেটা ওই ভ্যালুটা যেখানে যেখানে আছে আমার সেখানে সেখানে চেঞ্জ করতে হয়। যেমন এখানে বলতেছে মিস্টার করিম, এই যে ইনস্ট্রাক্টর কলাম আছে, ইনস্ট্রাক্টর কলামে করিম হচ্ছে, মিস্টার করিম 2 জায়গাতে আছে। আমি যদি হচ্ছে করিমের নামকে চেঞ্জ করে মিস্টার হাসান করি, তাহলে হচ্ছে আমাকে এই 2 জায়গাতেই হাসান করতে হবে। তো দেখা যাচ্ছে যে আমাকে অনেক জায়গায় হচ্ছে আপডেট করতে হচ্ছে। এখন সেটা আমার যদি এখানে টেবিলটা এরকম হয়তো যে ইনস্ট্রাক্টর এবং কোর্স আইডি নিয়ে একটা আলাদা টেবিল হতো, ইনস্ট্রাক্টর যদি হচ্ছে এই টেবিলে না থাকতো, কোর্স আইডি এবং ইনস্ট্রাক্টর নিয়ে একটা নতুন আলাদা টেবিল থাকতো, তাহলে কিন্তু সেখানে C001 এর জন্য মিস্টার করিম একবারই আসতো। তো আমি মিস্টার করিমকে একবারই চেঞ্জ করতাম, ওখানে আমার মাল্টিপল টাইমস চেঞ্জ করতে হতো না যদি এটা আলাদা টেবিল হতো। তো এটা একটা আপডেট অ্যানোমালির প্রবলেম। অর্থাৎ আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রোয়ে আপডেট করতে হয় একটা চেঞ্জ করতে হলেই। এবার আসে হচ্ছে ডিলেট অ্যানোমালি। ডিলেট অ্যানোমালিতে কি হবে? যদি আমি কোনো কিছু ডিলেট করি, সাপোজ এখানে হচ্ছে যেমন স্টুডেন্ট রহিম, তাকে যদি ড্রপ করা হয় বা ডিলেট করে দেওয়া হয়, তাহলে তার সাথে সাথে হচ্ছে কোর্স ম্যাথ ডিলেট হয়ে যাচ্ছে। তার যে ম্যাথের যে ইনস্ট্রাক্টর সেটাও ডিলিট হয়ে যাচ্ছে। সাপোজ আমি এখানে রহিম এখানে ডিলিট করলাম, তো রহিম ডিলিট হলে তো এই যে এই রোটা সেটাও ডিলিট হয়ে যাবে, প্লাস হচ্ছে থার্ড যে রো আছে সেটাও ডিলিট হয়ে যাবে। তো থার্ড রো যদি ডিলিট হয়ে যায়, দেখা যাচ্ছে যে ফিজিক্স যে কোর্স নেম, মানে যে কোর্সটা, সেটাও চলে যাচ্ছে, এবং এই কোর্সের যে ইনস্ট্রাক্টর তার যে ইনফরমেশন সেটাও চলে যাচ্ছে। অর্থাৎ আমি একটা কলাম
কে ডিলিট করলে অন্যান্য ইম্পর্টেন্ট আমার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাচ্ছে, তাদের ডিলিট হওয়া দরকার ছিল না, উচিত ছিল না। তো এই ধরনের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেটাকে বলতেছে হচ্ছে ডিলেট অ্যানোমালি। তো এই টেবিলটা ঠিক মতন ডিজাইন করা নাই, এটার মধ্যে বিভিন্ন মিক্স টাইপের ডিপেন্ডেন্সি আছে, প্রবলেম আছে। তো এই জন্য হচ্ছে এই টেবিলের যখন আমরা ইনসার্ট করি বা আপডেট করি বা ডিলিট করি, এই প্রবলেম গুলো অ্যারাইজ হচ্ছে। এই প্রবলেম গুলো থেকে বের হওয়ার জন্য, অর্থাৎ আমার যে ডেটাবেসটা ডিজাইন করব সেই ডেটাবেসের মধ্যে যেন এই ধরনের অ্যানোমালিস না থাকে, ইনসার্টের বা আপডেটের বা ডিলেটের অ্যানোমালিস না থাকে, সেই জন্যই হচ্ছে নর্মালাইজেশন। নর্মালাইজেশন মানে হচ্ছে আমার যে ডেটাবেসের টেবিল গুলো আছে সেই টেবিল গুলোকে যতটা সম্ভব সিম্পল করা। এখন আহ, এই নর্মালাইজেশন করতে গেলে আমাদেরকে কতগুলো বিষয় সম্পর্কে জানতে হবে। প্রথম বিষয় হচ্ছে সুপার কি কি, ক্যান্ডিডেট কি কি। তারপর হচ্ছে যখনই আমি সুপার কি ক্যান্ডিডেট কি জানতে যাব, তখনই হচ্ছে আমাকে আবার ফাংশনাল ডিপেন্ডেন্সি এটা সম্পর্কে আমাকে জানতে হবে, ফাংশনাল ডিপেন্ডেন্সি এবং ক্লোজার। তো এখান থেকে শুরু হচ্ছে আবার অন্য একটা পার্ট। তো আমাকে জানতে হবে আসলে সুপার কি, ক্যান্ডিডেট কি। আমাদের মেইন ফোকাস হচ্ছে নর্মালাইজেশন করা ডেটাবেস, বা ডেটাবেস নর্মালাইজেশন করতে গেলে আমাদেরকে আসলে আগে জানতে হবে হচ্ছে সুপার কি, ক্যান্ডিডেট কি। সুপার কি ক্যান্ডিডেট কি সম্পর্কে জানতে হলে আমাদেরকে আবার জানতে হবে হচ্ছে ক্লোজার। ক্লোজার সম্পর্কে জানতে হলে আমাকে জানতে হবে হচ্ছে আবার ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো আহ, মানে অনেকগুলো জিনিস এখানে আছে ক্যাসকেডিং। তো আমি এখন ফাংশনাল ডিপেন্ডেন্সিতে আসতেছি। তো ফাংশনাল ডিপেন্ডেন্সি সম্পর্কে বুঝতে হইলে আমাকে কয়েকটা বেসিক আইডিয়া আগে থেকে একটু ক্লিয়ার করে আসতে হবে। যেমন হচ্ছে সাবসেট, এই কথাটা অনেক জায়গায় আসবে। সাবসেট সম্পর্কে আশা করি সবাই জানো, তারপর এখানে বলতেছি যে সাবসেট জিনিসটা কি। যেমন এখানে এ হচ্ছে বি এর সাবসেট। কখন বলি? যখন হচ্ছে A এর সবগুলো এলিমেন্ট, অল এলিমেন্টস অফ এ আর অলসো এলিমেন্টস অফ বি, মানে এ এর সকল এলিমেন্ট যদি বি এরও এলিমেন্ট হয়। যেমন এখানে এর ভিতরে আছে হচ্ছে 1 আর 2, আর বি সেটের ভিতরে আছে হচ্ছে 1 2 3। এর সবগুলো এলিমেন্ট হচ্ছে বি এর সবগুলো মানে বি এর মধ্যে আছে। তাহলে আমি আমি বলতে পারি এ হচ্ছে বি এর সাবসেট। আবার এখানে 1 2 3 4 এতে আছে, বিতে আছে হচ্ছে 1 2 4। তো এর সবগুলো এলিমেন্ট কি বিতে আছে? বিতে নাই, তাহলে হচ্ছে এ বি এর সাবসেট না। এখানে এ আর বি দুইজন সেম সাবসেটও, আবার হচ্ছে এলিমেন্ট দুইটার মধ্যে মানে সেম সেম এলিমেন্ট আছে। নাম্বার অফ এলিমেন্ট এ এর যা, নাম্বার অফ এলিমেন্ট বি এরও হচ্ছে সেম সংখ্যক। এটা গেল হচ্ছে সাবসেট। প্রপার প্রপার সেট বা প্রপার সাবসেট কি? প্রপার সেট বা প্রপার সাবসেট হচ্ছে আমরা যেটা বলতেছিলাম, যেমন এখানে এটা সেম সেম ছিল, অর্থাৎ এখানে এ এর যে নাম্বার অফ এলিমেন্টস আর বি এরও যে নাম্বার অফ এলিমেন্টস সেম ছিল। কিন্তু প্রপার সেটে হচ্ছে সেটা থাকতে পারবে না। প্রপার সেটে হচ্ছে এ বি এর সাবসেট, এই যে এই সাইনটা দিয়ে দেখানো হয়, সাবসেটের ক্ষেত্রে হচ্ছে নিচে একটা আন্ডারলাইন করা থাকে, আর প্রপার সাবসেটের নিচে হচ্ছে আন্ডারলাইনটা করা থাকে না। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এ বি এর একটা সাবসেট, বাট এ নট ইকুয়াল টু হচ্ছে বি। অর্থাৎ যেমন এটা এ হচ্ছে বি এর একটা সাবসেট, এ কি বি এর সমান? এ কিন্তু বি এর সমান না, কারণ এখানে 3 নাই। বাট এটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এখানে এটা কিন্তু প্রপার সাবসেট হয় নাই, এ কিন্তু বি এর প্রপার সাবসেট না। কেন না? কারণ এ এর ভিতরে 1 2 3 আছে, বি এর ভিতরে 1 2 3 আছে। এ অবশ্যই বি এর একটা সাবসেট, বাট এ যেহেতু বি এর সমান, তাই এটা আমরা প্রপার সাবসেট বলতে পারতেছি না। আর একটা হচ্ছে সুপারসেট। সুপারসেট মানে হচ্ছে এখানে ঠিক অপোজিট এটার। যেমন আমরা এখানে বলতাম সাবসেটের ক্ষেত্রে এ হচ্ছে বি এর সাবসেট, তো আমরা এক্ষেত্রে বলতে পারি বি হচ্ছে সুপারসেট। এটাকেই বলা হচ্ছে সুপারসেট। এই আইডিয়াটা আমার যদি ঠিক থাকে, তাহলে হচ্ছে আমরা এখন ফাংশনাল ডিপেন্ডেন্সিতে আসতে পারি। আমি ফাংশনাল ডিপেন্ডেন্সি ডেফিনেশনে যাব না, ফাংশনাল ডিপেন্ডেন্সি সম্পর্কে অত ডিটেলস এর ডেফিনেশনে আলোচনা না করে সরাসরি এক্সাম্পলে যাব। ফাংশনাল ডিপেন্ডেন্সি ডেটাবেজের ক্ষেত্রে এভাবে দেখানো হয়, অর্থাৎ আমার একটা অ্যারো সাইন থাকে, অ্যারো সাইনটা অলওয়েজ সবসময় ডান দিকে থাকবে। এই অ্যারো সাইনটার লেফট সাইডে থাকবে কিছু লেখা, এবং অ্যারো সাইনটার হচ্ছে রাইট সাইডে কিছু লেখা থাকবে। কি লেখা থাকবে? যেমন এখানে লেখা আছে এ, তারপর লেখা আছে বি। এগুলো হচ্ছে আসলে আমার ডেটাবেসের যে টেবিল থাকে সেই টেবিলের অ্যাট্রিবিউটস বা কলাম। এ একটা কলাম, বি একটা কলাম। এই এ কলামের নাম আমার হতে পারে হচ্ছে কাস্টমার আইডি, বি কলামের নাম, বি এর জায়গায় আমার থাকতে পারে হচ্ছে কাস্টমার নেম। এখানে জাস্ট শর্টে দেখানোর জন্য, বোঝানোর জন্য এ বি লেখা হচ্ছে। এখানে আসলে আমার হচ্ছে টেবিলের কলামের নাম থাকে। লেফট সাইডে এক নাম থাকবে, রাইট সাইডে হচ্ছে আমার কলামের নাম থাকবে। যেমন এখানে বলতেছে হচ্ছে আর এ বি। আর মানে হচ্ছে আমার একটা টেবিল। যেমন আমি যদি বলি কাস্টমার টেবিল, তো এখানে সেটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। কাস্টমার টেবিলের মধ্যে কাস্টমার আইডি আছে আর হচ্ছে কাস্টমার নেম আছে। কাস্টমার আইডি কে এখানে এ দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, কাস্টমার নেম কে এখানে বি দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। মানে জাস্ট এটাকে ছোট করে লেখার জন্য এভাবে দেখানো। তো এটা এতে অর্থ কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে আর নামে একটা টেবিল আছে বা রিলেশন আছে,
সেই রিলেশনের দুইটা অ্যাট্রিবিউট আছে বা দুইটা কলাম আছে, এ আর হচ্ছে বি। এখন এই ফাংশনাল, এটাকে ফাংশনাল ডিপেন্ডেন্সি বলে। এখন এই ফাংশনাল ডিপেন্ডেন্সির এই যে লেফট সাইডে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ডিটারমিন্যান্ট, আর যেটা রাইট সাইডে থাকে সেটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট। এখন এটা আসলে কি বোঝায়, এটার অর্থটা কি, এ যে বি, এটা কি আসলে বোঝায়? দেখো এখানে লেখা বলা বলা হচ্ছে ইফ আই হ্যাভ দ্য ভ্যালু অফ এ, আমার কাছে যদি এ এর ভ্যালু থাকে, আমি যদি এ অ্যাট্রিবিউটের ভ্যালু জানি, সাপোজ এ হচ্ছে কাস্টমার আইডি, আমি যদি কাস্টমার আইডির ভ্যালু জানি, দেন আই ক্যান সার্চ দ্য ভ্যালু অফ বি। তাহলে আমি হচ্ছে বি এর ভ্যালুটাকে খুঁজে নিয়ে আসতে পারবো। আমি যদি এ এর ভ্যালু জানি, তাহলে আমি বি এর ভ্যালুকে খুঁজে নিয়ে আসতে পারবো, এটাই বোঝাচ্ছে এখানে। এর পাশাপাশি আর একটা জিনিস এখানে বোঝায়, সেটা হচ্ছে এরকম ফাংশনাল ডিপেন্ডেন্সির ক্ষেত্রে সাপোজ আমি যদি বলি আহ, আমি এর ভ্যালু জানি, এটা একটা ফাংশন হিসাবে চিন্তা যদি করি, যে আমি হচ্ছে এ এর ভ্যালু ইনপুট দিব, আমি হচ্ছে বি এর ভ্যালু পাবো। তো আমি এ এর ভ্যালু যদি ওয়ান ইনপুট দিই, তাহলে আমি বি এর ভ্যালু পেলাম হচ্ছে সাপোজ টু। আবার আমি যদি এর ভ্যালু ওয়ান ইনপুট দিই, আবার এক সময় আমি ভ্যালু পাই হচ্ছে থ্রি। তো এটা কি ফাংশনাল ডিপেন্ডেন্সি কিনা? এখানে যেটা আমরা বলতেছি এ থেকে বি, এটা মানে কি আমি হচ্ছে এ এর একটা ভ্যালু দিব, তাহলে আমি হচ্ছে বি এর একটা ভ্যালু পাবো, এটাই হচ্ছে বুঝাচ্ছে। তো এখন ফাংশনাল ডিপেন্ডেন্সি হওয়ার কিছু শর্ত আছে, শর্তটার মধ্যে এটাই হচ্ছে মেইন শর্ত বা প্রথম শর্ত। সেটা হচ্ছে আমি যদি কখনো এই এ এর ভ্যালু একটা দেই, যেমন এখানে ওয়ান ওয়ান দেওয়া হয়েছে, তাহলে আমি কখনোই হচ্ছে ওই ওই সেম ভ্যালুর জন্য মাল্টিপল বি এর ভ্যালু পাবো না। যেমন এখানে আমি এ এর ভ্যালু দেওয়া হয়েছে ওয়ান ওয়ান, একবার দুই পাচ্ছি, একবার তিন পাচ্ছি। এই যে একবার দুই একবার তিন, এটা আমি একটা এক্সাম্পল হিসাবে বলতেছি, জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য। এটা দুই কিভাবে আসে, তিন কিভাবে আসে, ওটা আমাদের এখন দেখার বিষয় না। আমরা জাস্ট বোঝার জন্য বুঝতেছি যে আমি যখন একবার এক দিলাম, সাপোজ আমি ভ্যালু পেলাম হচ্ছে বি এর ভ্যালু দুই, বা আমি একবার যখন ওয়ান দিলাম, আবার আমি বি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে তিন, এরকমটা কখনো হবে না। তাহলে সেটাকে আমি ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে পারবো না। আমি যদি এ এর একটা ভ্যালুর জন্য বি এর অনেকগুলো ভ্যালু পাই, তাহলে সেটাকে আমি ফাংশনাল ডিপেন্ডেন্সি বলবো না। ফাংশনাল ডিপেন্ডেন্সি কখন হবে? যখন আমি এ এর একটা ভ্যালুর জন্য একটা ভ্যালু দিয়ে বি এর অলওয়েজ একটা ভ্যালুই পাবো। এটা একটা এক্সাম্পল এই টেবিল থেকে দেখি, এখানে দুইটা টেবিল দেওয়া আছে। যেমন এখানে এ একটা কলাম, বি একটা কলাম, টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর, এগুলো হচ্ছে রো। টি ওয়ান একটা রো, টি টু একটা রো, টি থ্রি একটা রো, টি ফোর একটা রো, এগুলোকে ট্রিপল বলে। তো এখানে আমাকে বলতেছে একটা ডিপেন্ডেন্সি দেওয়া আছে, এ থেকে বি এর কথা বলতেছে। আচ্ছা, তো এ থেকে বি এর কথা বলতে এটা কি একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি নাকি ডিপেন্ডেন্সি না, এটা আমি বুঝবো কিভাবে? বোঝার উপায় হচ্ছে, এর একটা ভ্যালু যখন আমি দেই, তাহলে বি এরও হচ্ছে আমি একটা ভ্যালু পাবো। আচ্ছা, এর ভ্যালু যখন আমি ওয়ান দেই, ওয়ান এখানে, তাহলে আমি বি এর ভ্যালু পাই হচ্ছে এ। এখানে এর ওয়ান আর কখনো আসে নাই, ওকে, তাহলে ভালো কথা, ওকে, নো প্রবলেম। আমি যখন এর ভ্যালু টু দিব, তখন আমি ভ্যালু পাবো হচ্ছে ডি। এর ভ্যালু যখন আমি থ্রি দিব, তখন ভ্যালু পাবো সি। এর ভ্যালু যখন আমি ফোর দিব, তখন ভ্যালু পাবো হচ্ছে ডি। তাহলে দেখা যাচ্ছে এর যখন আমি একটা ভ্যালু দেই, তখন আমি বি এরও হচ্ছে একটাই ভ্যালু পাইতেছি, মাল্টিপল ভ্যালু পাচ্ছি না। আচ্ছা, ভালো কথা। মাল্টিপল ভ্যালু বলতে আবার এরকম না যে আমি ওয়ান এর ভ্যালু এখানে দিলাম, এখানে এ আসলো, আবার ওয়ান এর ভ্যালু দিলাম, আবার এ আসলো। ওটা কিন্তু হবে, এটা এক্সাম্পল সামনে আসতেছে। আচ্ছা, এতটুকু এক্সাম্পলের মধ্যে যা দেখতেছি যে আমি এ এর ভ্যালু গুলো দিচ্ছি, বি এরও হচ্ছে সেম একটা ভ্যালুই পাচ্ছি। ওয়ান এর জন্য অলওয়েজ আমি এই পাচ্ছি, টু এর জন্য অলওয়েজ আমি বি পাচ্ছি, থ্রি এর জন্য অলওয়েজ আমি সি পাচ্ছি। এবার যদি আমি উল্টা ভাবে চেক করে থাকি, বি থেকে এ ডিপেন্ডেন্সি বলছে, অর্থাৎ আমি যদি এবার বি এর ভ্যালু দিই, তাহলে কি আমি এ এর ভ্যালু কি পাচ্ছি, একটাই ভ্যালু পাচ্ছি কিনা? আমি বি এর ভ্যালু যখন এ দিচ্ছি, যদি আমি এখানে এ ধরি, তাহলে আমি এ এর ভ্যালু পাই হচ্ছে ওয়ান, বি দিলে পাই হচ্ছে টু, সি দিলে পাই হচ্ছে থ্রি, ডি দিলে পাই হচ্ছে ফোর। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে লেফট সাইড থেকে আমি যখন এখানে একটা ভ্যালু দিই, তখন আমি ওখানে অলওয়েজ ওই একটা ভ্যালুই পাই। যখন আমি এ দিব এখানে, তখন আমি অলওয়েজ ওয়ানই পাবো। আচ্ছা, পরের এই টেবিলটাতে আসি। পরের এই টেবিলটাতে বলতেছে হচ্ছে এ থেকে বি একটা ডিপেন্ডেন্সি, এটা কি কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি কিনা একটু চেক করে দেখি। যেমন এ এর ভ্যালু যদি ওয়ান দেওয়া হয়, তাহলে আমি বি এর ভ্যালু পাবো হচ্ছে এ। ওকে, আবার এখানে এর ভ্যালু ওয়ান আসছে, এবার আমি বি এর ভ্যালু কত পাচ্ছি, এ। আবার এখানে আমি এর ভ্যালু ওয়ান যদি দেই, তাহলে আমি এখানে বি এর ভ্যালু পাবো হচ্ছে, আমি এখানে তো তিনবার ওয়ান আসছে, তো প্রতিবারই দেখা যাচ্ছে আমি যদি এখানে ওয়ান বসাই, তারপর আবার ওয়ান বসাই, তারপর আবার ওয়ান বসাই, প্রতিবারই আমি ভ্যালু পাচ্ছি হচ্ছে এ। ওয়ান এর জন্য ভ্যালু হচ্ছে আমার সবসময় এ আসতেছে। ওকে, ভালো কথা। তাহলে এখন এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। দুই এর জন্য যখন আমি এখানে দুই বসাবো, তখন আমি এখানে একবার পাবো হচ্ছে সি। আবার আমি যখন একবার দুই বসাবো আর আরেকবার পাবো হচ্ছে ডি। তাহলে দেখা যাচ্ছে এর ভ্যালু যদি দুই বসাই, তাহলে হচ্ছে বি এর এই সাইডে আমার ভ্যালু আসে হচ্ছে দুইটা, সি আর ডি।
সো এটাই কিন্তু আমার, তাহলে কিন্তু এই যে এ থেকে বি, এটাকে আমি ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে পারি না, কারণ ফাংশনাল ডিপেন্ডেন্সির শর্ত হচ্ছে এর একটা ভ্যালুর জন্য, যেমন এর এই যে দুই দুই ভ্যালুর জন্য আমি অলওয়েজ হচ্ছে এই আমার ডান পাশে আমি ওই সেম ভ্যালুটাই পাবো। অর্থাৎ আমি যখন এখানে দুইয়ের জন্য সি পাইছি, তাহলে অবশ্যই এই দুইয়ের জন্য আমাকে হচ্ছে সি পাইতে হবে, কিন্তু আমি এখানে ডি পাইছি। তাহলে এ থেকে বি আমি এটাকে ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে পারি না, এটা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি না এই টেবিলের জন্য। আচ্ছা, পরে যখন আমি বি থেকে এর জন্য চেক করে দেখি, আচ্ছা বি থেকে এর জন্য চেক করে দেখি, এবার হচ্ছে এখানে আমি বি এর ভ্যালু গুলো বসাবো, বি এর ভ্যালু এখানে আসছে এ এ এ। তো যখন আমি বি এর ভ্যালু একবার এ বসাবো, সো এর জন্য আমি ওয়ান পাচ্ছি, এখানেও এর জন্য ওয়ান পাচ্ছি, এর জন্য ওয়ান পাচ্ছি। সো এর জন্য অলওয়েজ হচ্ছে আমি ওয়ান পাচ্ছি। ওকে, কোনো সমস্যা নেই। এর জন্য তো আমি মাল্টিপল ভ্যালু পাইনি, মানে এর এর জন্য আমি একবার ওয়ান পাইলাম বা অথবা আমি দুই পাইলাম, এরকম তো কখনো ঘটে নাই। আমি এর জন্য অলওয়েজ হচ্ছে ওয়ান পাইতেছি, তাহলে এটা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি পর্যন্ত এখন পর্যন্ত ঠিক আছে। এবার আসে হচ্ছে সি এর ক্ষেত্রে। যখন আমি এখানে সি বসাবো, সি এর ভ্যালুর জন্য আমি এর ভ্যালু কি পাবো? টু পাবো। ওকে, সি এর জন্য আমি টু পাচ্ছি। যখন আমি ডি বসাবো, ডি এর জন্য হচ্ছে আমি পাবো হচ্ছে টু। তাহলে কি দেখা যাচ্ছে, আমি এর জন্য অলওয়েজ, এর জন্য আমি সবসময় একটা ভ্যালুই পাই। সি এর জন্য আমি কিন্তু দুই পাচ্ছি। ডি এর জন্য আমি হচ্ছে দুই পেলাম। এখন এখানে কিন্তু আমার কোনো সমস্যা নাই। তার মানে হচ্ছে বি থেকে এ আমার হচ্ছে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। কেন সমস্যা নাই? সি এর জন্য আমি যখন এখানে সি বসাবো, তখন তো আমি অলওয়েজ হচ্ছে টু পাবো। এই টেবিলে যে ভ্যালু গুলো আছে, পাঁচটা ভ্যালু, তার মধ্যে আমি দেখতে পারতেছি অলওয়েজ আমি টু পাবো। আচ্ছা, যখন আমি ডি এর ভ্যালু বসাবো, ডি এর ভ্যালু বসালেও আমি হচ্ছে টু পাইতেছি। এরকম তো হচ্ছে না যে আমি এখানে ডি এর ভ্যালু বসালাম এবং আমি এই জন্য ভ্যালু পাচ্ছি দুই, তিন। এরকম তো কখনো হচ্ছে না। আমি ডি এর ভ্যালু বসালে অলওয়েজ পাবো হচ্ছে টু। আমি যখন সি এর ভ্যালু বসাবো আমি পাবো হচ্ছে টু। আমি কখনো এরকম পাবো না ওয়ান টু বা থ্রি, অনেকগুলো ভ্যালু তো পাচ্ছি না। আমি সি এর জন্য অলওয়েজ টুই পাইতেছি। তাহলে আমরা বলতে পারি বি থেকে এ হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। ফাংশনাল ডিপেন্ডেন্সি হওয়ার জন্য শর্ত কি? শর্তটা হচ্ছে আমার লেফট সাইডে যে কলাম গুলো থাকবে তাদের ভ্যালুর জন্য আমি রাইট সাইডে হচ্ছে একটা ভ্যালুই পাবো। ওই ভ্যালুটাই সবসময় আমি পাবো। আমি যদি বি এর ভ্যালু সি বলি, তাহলে সি এর জন্য আমার এই এ এর সাইডে আমি সবসময় একটা ভ্যালু পাবো। যদি এখানে যেমন দুই আছে, তাহলে এখানে দুই আসতে হবে। যদি এখানে 10 থাকতো, তাহলে এখানে 10 আসতো। আমি যদি ধরো, আমি যদি হচ্ছে এখানে আরো কিছু অ্যাট্রিবিউট অ্যাড করি, সাপোজ ধরলাম এখানে আমি আবার সি লিখছি, আবার সি আসছে। এবার ধরো আমি আমি সি এর ভ্যালু দিলাম হচ্ছে ফোর, বাট এবার আমি যদি সি এর ভ্যালু বসাই, একবার সি এর জন্য পাই হচ্ছে দুই, আবার একবার সি এর জন্য পাই হচ্ছে ফোর। তাহলে কিন্তু এই পুরো টেবিলটা মানে বি থেকে এ, এটাকে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি তখন বলতে পারবো না, কারণ সি এর জন্য তখন দুইটা ভ্যালু আসছে, একবার দুই আসছে, একবার চার আসছে। সেটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করার ওয়ে। আচ্ছা, এরপর দেখি ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি আর একটা হচ্ছে নন ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি কি? ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে যদি আমার বি ইজ সাবসেট অফ এ, অর্থাৎ আমার যে রাইট সাইডটা আছে, এই রাইট সাইডটা যদি হচ্ছে লেফট সাইডের সাবসেট হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। রাইট সাইডটা লেফট সাইডের সাবসেট হবে। যেমন এখানে রাইট সাইড হচ্ছে এ, এ হচ্ছে এ বি এর একটা সাবসেট, তাহলে এটাকে আমি বলতে পারি হচ্ছে ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি, ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। বি এই টোটাল এ বি এর একটা সাবসেট। সিডি এবিসিডি এর একটা সাবসেট। এ এবিসিডি এর একটা সাবসেট। ডি কিন্তু এবিসি এর সাবসেট না, কারণ এখানে ডি নাই। তাহলে এটা হচ্ছে নন ট্রিভিয়াল, মানে ট্রিভিয়াল না। এবিসি সিডি এই পাশে লেখা আছে, তো এখানে যদি খেয়াল করে দেখি, এখানে সিডি আছে ভালো কথা এখানে, বাট এখানে সি আছে। পুরো সিডিই এটা কিন্তু এই পাশে নাই। তাহলে হচ্ছে এই যে আমার এই যে রাইট সাইডটা কিন্তু লেফট সাইডের সাবসেট না, তাহলে এটা হবে হচ্ছে নন ট্রিভিয়াল। সো ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে যদি সাবসেট হয় এগুলো। তো নন ট্রিভিয়াল তো বলেই ফেলছে অলরেডি, যেটা সাবসেট হবে না সেটা, যেমন এখানে এটা এবিসিডি। এবিসিডির এখানে সিডি তো হচ্ছে এই এবি এর সাবসেট না, কারণ এখানে সিডি নাই। তাহলে এটা একটা নন ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। এইটা এটা হচ্ছে একটা ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। এবিসি সিডি এটা একটা হচ্ছে নন ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। এবার এখানে একটা বলছে ফাস্টার ওয়ে টু আইডেন্টিফাই ফাংশনাল ডিপেন্ডেন্সি, মানে কোনো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আসলেই ফাংশনাল ডিপেন্ডেন্সি কিনা সেটাকে ফাস্টার ওয়ে কিভাবে সরাসরি দেখেই বলা যেতে পারে। সেটার একটা ওয়ে হচ্ছে, যদি আমার কাছে এরকম একটা টেবিল দেওয়া থাকে, সেই টেবিলের সাপোজ এ থেকে বি এর ডিপেন্ডেন্সির কথা বলতেছে,
তো আমি যদি দেখি লেফট সাইডের যে আছে সেটা যদি সবগুলো ভ্যালু ইউনিক হয়, তাহলে আমি সরাসরি বলে দিতে পারি এটা হচ্ছে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। এখানে লেফট সাইডে ছিল হচ্ছে এ, এবং আমরা দেখতে পারতেছি এ এর যে ভ্যালু গুলো আছে সবগুলো ইউনিক, 1 2 3 4, এরকম এরকম না যে ওয়ান এখানে একবার আসছে তারপর নিচে আবার ওয়ান আর একবার আসছে এখানে, এরকমটা ঘটে নাই। যদি এরকমটা ঘটতো তাহলে হচ্ছে আমি সরাসরি বলতে পারতাম না যে এটা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি কিনা। যেহেতু এখানে লেফট সাইডের যে ভ্যালু গুলো আছে, লেফট সাইডের ভ্যালু গুলো একবারই আসছে সবসময়, তো এই ক্ষেত্রে বলতে পারি সরাসরি দেখে এটা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। বা এরকম যদি কখনো হয় যে আমার রাইট সাইডে যে কলাম গুলো আছে সেই কলাম গুলোর ভ্যালু অলওয়েজ সেম, যেমন এখানে বি এর ভ্যালু অলওয়েজ আমার হচ্ছে সেম, এই আসছে, তাহলে আমি এটা এরকম যদি ঘটনা ঘটে তাহলে সরাসরি আমি বলতে পারবো এটা হচ্ছে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। বাট যদি এরকম ঘটনা না ঘটে তাহলে সেক্ষেত্রে আমাকে চেক করে দেখতে হবে। যেমন সাপোজ একটা এক্সাম্পল যদি ধরি, এই টেবিলটাকে যদি আমি বড় করি, আমি যদি এখানে লিখি ওয়ান, ওয়ানের পরে আমি যদি লিখি এখানে হচ্ছে বি, আমি যদি এখানে লিখি হচ্ছে টু, টু এর পরে যদি আমি লিখি হচ্ছে এখানে এ, তো এখন যদি দেখি এ এর এই পাশটাতে ওয়ান কিন্তু দুইবার আসছে, দুই কিন্তু দুইবার আসছে, সরাসরি এখন দেখে বলতে পারবো না, আমাকে চেক করতে হবে। আবার বি এর এই পাশেও কিন্তু এখন এই যে ভ্যালু গুলো সব সেম নেই, বি এর এই পাশের ভ্যালু চেঞ্জ হয়ে একবার এখানে বি আসছে, তাহলে এখন আমাকে সরাসরি আসলে বলার ওয়ে নাই এ থেকে বি ফাংশনাল ডিপেন্ডেন্সি কিনা, এখন আমাকে একটু ভ্যালু দিয়ে চেক করে দেখতে হবে যে এ থেকে বি ফাংশনাল ডিপেন্ডেন্সি কিনা। এই টেবিলটার জন্য এ থেকে বি ফাংশনাল ডিপেন্ডেন্সি হবে না, কারণ হচ্ছে ওয়ান এর জন্য একবার এ পাই, আবার ওয়ান এর জন্য একবার হচ্ছে বি পাচ্ছি। ওয়ান এর জন্য সেম ওয়ান ভ্যালুর জন্য আমরা দুইবার দুইটা ভ্যালু পাচ্ছি, তো এই জন্য এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি হবে না। সো এটা গেল হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি কিভাবে আমি চিনতে পারি বা বুঝতে পারি। এরপর আমরা, যেহেতু সুপার কি এবং ক্যান্ডিডেট কে আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমাদেরকে বুঝতে হবে ক্লোজার কিভাবে বের করতে হয়। ক্লোজার জিনিস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ক্লোজার কি? ক্লোজার হচ্ছে আমার, সাপোজ ধরে নিচ্ছি আমি একটা এখানে এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পল এখানে বলা আছে হচ্ছে আমার কাছে একটা টেবিল দেওয়া আছে, রিলেশন দেওয়া আছে আর টেবিলের নাম, এখানে চারটা কলাম দেওয়া আছে A B C D। এই চারটা কলামের মধ্যে আমার কিছু ডিপেন্ডেন্সি, ফাংশনাল ডিপেন্ডেন্সি প্রশ্নে দিয়ে দেওয়া আছে। এ থেকে বি, অর্থাৎ আমি এ এর ভ্যালু জানলে আমি এ এর ভ্যালু দিয়ে বি এর ভ্যালুকে সার্চ করে নিয়ে আসতে পারবো, বি এর ভ্যালু জানলে আমি সি এর ভ্যালুকে সার্চ করে নিয়ে আসতে পারবো, এসি এর ভ্যালু যদি আমি জানি তাহলে হচ্ছে আমি ডি এর ভ্যালুকে নিয়ে আসতে পারবো। এই কথাটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমি যদি এ এবং সি দুইটার ভ্যালু জানি তাহলে হচ্ছে আমি ডি এর ভ্যালুকে সার্চ করে নিয়ে আসতে পারবো। সো ডি এর ভ্যালুটা জানাটা ডিপেন্ড করতেছে এ এবং সি দুইটার উপরই, অর্থাৎ আমি শুধু এ দিয়ে কিন্তু ডি এর ভ্যালু আনতে পারতেছি না, বা শুধু সি দিয়ে ডি এর ভ্যালু আনতে পারতেছি না। আমাকে এই দুইটার ভ্যালুই জানতে হবে। পরীক্ষায় আমাকে এটা দিয়ে দেওয়া আছে প্রশ্নে, আমাকে এটা চেক করে দেখতে হবে না এটা কি কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি কিনা। আমার কাছে যদি ভ্যালু না দেয়া থাকে তাহলে আমি কিভাবে চেক করবো? ভ্যালু তো এখানে দেয়া নেই আমার কাছে, আমার কাছে শুধু ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেয়া আছে। তো এখন এই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলোকে হচ্ছে এভাবেও লেখা যায়। এখানে যেটা লেখা আছে এভাবে লেখার কিছু সুবিধা আছে। যেমন এখানে এ থেকে বি বলা ছিল, তো এই জন্য এ থেকে বি, বি এর দিকে অ্যারো সাইনটা গেছে, বি থেকে সি, বি থেকে সি এর দিকে অ্যারো সাইন আসছে, এসি থেকে ডি, তো এসি থেকে ডি এর দিকে অ্যারো সাইন আসছে। এভাবে রিপ্রেজেন্ট করলে একটা সুবিধাটা হচ্ছে আমি এটা যখন সুপার কি ক্যান্ডিডেট কি সম্পর্কে আলোচনা করবো তখন বুঝতে পারবো এটা সুবিধাটা। সো আমাদের যে ডিপেন্ডেন্সি গুলো আছে এটাকে হচ্ছে এভাবে লেখা যায়। এখানের এই স্লাইডেও হচ্ছে দেখানো হয়েছে যে ডিপেন্ডেন্সি গুলোকে, যেমন ই নেইমের, সরি এসএসএন নাম্বারের উপরে হচ্ছে ই নেম, বার্থ ডেট, অ্যাড্রেস এগুলো ডিপেন্ড করতেছে। এই অ্যারো সাইন গুলো দিয়ে কি বোঝাচ্ছে? এসএসএন নাম্বার, পি নাম্বারের হচ্ছে আওয়ার্স কে, আওয়ার্স ডিপেন্ড করতেছে হচ্ছে এই দুইটার উপরে, ই নেম ডিপেন্ড করতেছে হচ্ছে এসএসএন এর উপরে, পি নেম ডিপেন্ড করতেছে হচ্ছে পি নাম্বারের উপরে, পি লোকেশনও ডিপেন্ড করতেছে হচ্ছে পি নাম্বারের উপরে। এগুলো ডিপেন্ডেন্সি প্রকাশ করার একটা আলাদা ওয়ে অ্যারো সাইন দিয়ে। আচ্ছা, তো এখানে ক্লোজার জিনিসটা নিয়ে আসলে বলতে চাচ্ছিলাম। সো ক্লোজার জিনিসটা আসলে কি? ক্লোজার, তো ক্লোজার হচ্ছে, যেমন এখানে এ প্লাস বের করছে, এটাকে এই সাইন দিয়ে প্লাস সাইন দিয়ে বোঝানো হয়, এটার মানে হচ্ছে আমি এ এর ক্লোজার বের করতেছি। এ হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট বা কলাম। ক্লোজার হচ্ছে আমার এই এ দিয়ে আমি যদি এ এর ভ্যালু জানি তাহলে হচ্ছে আমি কার কার ভ্যালু খুঁজে নিয়ে আসতে পারবো।
আমি যদি এ এর ভ্যালু জানি, আমি যদি এ কলামের ভ্যালু জানি, তাহলে হচ্ছে অবশ্যই আমি এ এর ভ্যালুটা তো জানি অলরেডি, তার মানে আমি এ কে সার্চ করে নিয়ে আসতে পারবো। এরপর আমি দেখবো এই এ এর ভ্যালু দিয়ে আর কার কার ভ্যালুকে সার্চ করে নিয়ে আসা যায়। তো সেই জন্য আমাকে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো ইউজ করতে হবে। এই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেখে আমি বলতে পারবো হচ্ছে আমি কার কার ভ্যালু হচ্ছে এ দিয়ে সার্চ করে নিয়ে আসতে পারবো। যেমন আমি এ থেকে এর ভ্যালু সার্চ করে নিয়ে আসতে পারি। এরপর আমি যদি ফাংশনাল ডিপেন্ডেন্সির দিকে খেয়াল করি, তখন দেখতে পারতেছি এ থেকে বি এর কথা বলা আছে, অর্থাৎ আমি এ থেকে হচ্ছে বি এর ভ্যালুকে সার্চ করে নিয়ে আসতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি আমি এর ভ্যালু থেকে হচ্ছে এ এবং বি এই দুইটাকে সার্চ করে নিয়ে আসতে পারি। এরপর আমরা দেখি এখন আমার কাছে এ আর বি আছে, মানে আমি এখন এ এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি। তো এই ভ্যালু থেকে তো হচ্ছে বি কে বের করতে পারি, সেটা অলরেডি লিখেই ফেলছি। তো এখন দেখি বি থেকে কি কোনো কিছুকে বের করে নিয়ে আসা যায়, বি থেকে সি কে নিয়ে আসা যায়। তাহলে আমরা এখন হচ্ছে তিনটা ভ্যালু পাইলাম, এ বি সি। আবার এখন যেহেতু তিনটা ভ্যালু জানি, এখানে সি থেকে হচ্ছে এসি থেকে হচ্ছে ডি এর ভ্যালু সার্চ করে নিয়ে আসা যায়। এ এবং সি এর ভ্যালু যদি আমি জানি, তাহলে হচ্ছে আমি এখান থেকে ডি এর ভ্যালু নিয়ে আসতে পারতেছি। তো দেখা যাচ্ছে যদি আমি শুধু এ এর ভ্যালু জানি, সেখান থেকে পরবর্তীতে আস্তে আস্তে করে এ বি সি ডি প্রত্যেকটার ভ্যালুই বের করে নিয়ে আসতে পারতেছি। এটাই হচ্ছে ক্লোজার। ক্লোজার মানে হচ্ছে আমার কাছে যে অ্যাট্রিবিউটটা দেয়া আছে, যার উপর আমি প্লাস সাইন লিখে রাখছি, সেটাকে দিয়ে আমি বাকি আর কি কি অ্যাট্রিবিউটস কে সার্চ করে নিয়ে আসতে পারি। যেমন এখানে আরেকটা এক্সাম্পল দেয়া আছে, এখানে কতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি দেয়া আছে, এখানে হচ্ছে ডি প্লাস ডিই প্লাস বের করা হচ্ছে। এখন এখানে কিন্তু তুমি মানে আমরা আলাদা করে এ প্লাস বের করতে পারি, বি প্লাস বি এর ক্লোজার বের করতে পারি, সি এর ক্লোজার বের করতে পারি, ডি এর ক্লোজার বের করতে পারি, এদের বিভিন্ন কম্বিনেশনের ক্লোজার বের করতে পারি। সো ক্লোজার মানে হচ্ছে যে ওটা দিয়ে আসলে কি কি অ্যাট্রিবিউটস এর ভ্যালু সার্চ করে নিয়ে আসা যায়। যেমন এখানে ডি প্লাস করা হয়েছে, ডি এর ক্লোজার বের করা হয়েছে এই ফাংশনাল ডিপেন্ডেন্সির উপরে। তো সেখানে কি পাওয়া গেল, লাস্টে আসলো হচ্ছে এ বি ডি এফ। অর্থাৎ এর মানে কি, আমি যদি ডি এর ভ্যালু জানি, তাহলে হচ্ছে এই ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে এ বি ডি এফ এর ভ্যালু নিয়ে আসতে পারবো। আমি যদি ডিই প্লাস এর এখানে ক্লোজার বের করছে, ডিই প্লাস এর ডি ক্লোজার মানে হচ্ছে কি, আমি ডি এর ভ্যালু অলরেডি জানি। তো আমি ডি এর ভ্যালু অলরেডি জানি, ডি থেকে বের করে নিয়ে আসা যায় হচ্ছে এফ এর ভ্যালু। তো এখানে আমি কি জানি, আগের থেকে ডিই ছিল, এখন আমরা নতুন যে ভ্যালু পেলাম সেটা হচ্ছে এ এবং এফ। এখন আমার কাছে এই চারটা ভ্যালু জানা আছে। সেখান থেকে আবার আমরা দেখতেছি ই এর ভ্যালু জানলে সি এফ কে নিয়ে আসা যায়। তো অলরেডি এফ চলে আসছে, তো সি কে নিয়ে আসা যাচ্ছে। আবার আমরা যদি এ সি এর ভ্যালু জানি, এফ কে নিয়ে আসা যায়, অলরেডি এফ কে তো নিয়েই ফেলছি, তাহলে এ সি এর ভ্যালু এখানে আর প্রয়োজন নাই। এরপর আমরা দেখি আর কার কে এখানে রিপ্লেস করা যায়। এখানে হচ্ছে সি দিয়ে সি দিয়ে হচ্ছে ডি কেনা যায়, ডি অলরেডি আমাদের এখানে আছে। ডি দিয়ে এফ কেনা যায়, অলরেডি ডি দিয়ে আমরা এফ কে বসাই ফেলছি। ই দিয়ে সি এফ কেনা যায়, সেটাও আমরা বসাই ফেলছি। বাকি থাকে এ থেকে বি কেনা যায়। আমি যদি এ এর ভ্যালু জানি, তাহলে হচ্ছে আমি বি এর ভ্যালু এখানে পাবো। তাহলে দেখা যাচ্ছে ডি ক্লোজার বের করলে আমি সবগুলো ভ্যালুকেই পাচ্ছি। সো এইভাবে হচ্ছে ক্লোজার বের করে। ক্লোজার মানে হচ্ছে যে এই ডি দিয়ে কতগুলো ভ্যালুকে নিয়ে আসা যাচ্ছে, কাদেরকে নিয়ে আসা যাচ্ছে, এটাই হচ্ছে ক্লোজার। এখন ক্লোজার আমাদের বোঝা হয়ে গেছে। এর পরের পার্টটা হচ্ছে আমাদেরকে সুপার কি এবং ক্যান্ডিডেট কি বুঝতে হবে। তো সুপার কি ক্যান্ডিডেট কি বোঝার আগে এখানে কিছু জিনিস আছে, এটা সুপার কি ক্যান্ডিডেট কি সাথে রিলেটেড না, এটা একটা আলাদা জিনিস। সেটা হচ্ছে কিছু ইনফারেন্স রুলস আছে, যেগুলোকে বলা হচ্ছে এক্সিওম। ইনফারেন্স রুলস বলতে হচ্ছে আমার যে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো আছে সেটাকে হচ্ছে সিম্পল করা যায় কিভাবে, একটু কমপ্লেক্স করে যদি লেখা থাকে সেটাকে আমি কিভাবে ভাঙতে পারি, বা কিভাবে আমি দুইটা ফাংশনাল ডিপেন্ডেন্সিকে এক করতে পারি। যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলি, সাপোজ যদি আমার এরকম একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া থাকে এক্স আর ওয়াই, অর্থাৎ এক্স একটা কলাম, ওয়াই একটা কলাম। তাহলে হচ্ছে আমি দুই পাশে হচ্ছে কমন একটা কলামকে অ্যাড করতে পারি, জেড 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 হচ্ছে আর একটা কলাম সাপোজ ধরলাম। তো এটা করা যাবে, তাহলে এক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না। আবার যদি এরকম হয়, লেখা থাকে যদি এক্স থেকে ওয়াই একটা ডিপেন্ডেন্সি, ওয়াই থেকে জেড একটা ডিপেন্ডেন্সি, ওয়াই কিন্তু এখানে কমন, তাহলে সরাসরি লেখা যায় হচ্ছে এক্স থেকে জেড। এটা করা যায়। এটা এইগুলো আসলে জানার দরকার হচ্ছে যদি আমার কোনো ডিপেন্ডেন্সি থাকে সেই ডিপেন্ডেন্সিকে সিম্পল করার জন্য। এখানে আরো কিছু রুলস আছে, ইউনিয়ন রুলস, ডিকম্পোজিশন রুলস। ইউনিয়ন রুলস এর মধ্যে হচ্ছে যেমন যদি বলা থাকে আমি, আমার কাছে হচ্ছে এক্স থেকে ওয়াই একটা ডিপেন্ডেন্সি আছে, ও এক্স থেকে জেড একটা ডিপেন্ডেন্সি আছে, অর্থাৎ এক্স এর ভ্যালু দিয়ে তুমি ওয়াই এর ভ্যালু নিয়ে আসতে পারবা, এক্স এর ভ্যালু যদি তোমার জানা থাকে তুমি জেড এর ভ্যালু নিয়ে আসতে পারবা। তাহলে তুমি এটাকে এভাবে লেখা যায়, এক্স থেকে তুমি ওয়াই এবং জেড দুইটার ভ্যালুকেই নিয়ে আসতে পারো। এটা হচ্ছে ইউনিয়ন করে ফেলছো। এই সেমটাই উল্টা যদি করি, আমার কাছে এভাবে লেখা আছে, তাহলে আমি লিখতে পারবো এক্স থেকে আমি ওয়াই এর ভ্যালু জানতে পারি, আবার এক্স থেকে হচ্ছে আমি জেড এর ভ্যালু জানতে পারি। এটাকেই বলা হচ্ছে ডি কম্পোজিশন। আমার কাছে যদি এটা দেওয়া থাকে, আমি এটাকে ভেঙে ভেঙে যদি লিখি। আচ্ছা, সুডো ট্রানজিটিভিটি এগুলোর আপাতত প্রয়োজন হবে না আমাদের ডেটাবেস নর্মালাইজেশনে।
এখানে এটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা অনেকে ভুল করে ডিপেন্ডেন্সির ক্ষেত্রে। এই যে একটু আগে আমি ইউনিয়ন ডিকম্পোজিশনের কথা বলছি, সাপোজ এটা লেখা আছে যে এবি থেকে পাওয়া যায় হচ্ছে সিডি, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমি যদি আমার কিন্তু এ এবং বি দুইটা অ্যাট্রিবিউটের ভ্যালু জানতে হবে। দুইটার এই যে সিডি, সিডি, এ কিন্তু হচ্ছে এই যে শুধু সি, সে কিন্তু হচ্ছে এ বি এর উপরে ডিপেন্ড করতেছে, আবার শুধু ডি সে কিন্তু হচ্ছে এ বি এর উপরে ডিপেন্ড করতেছে। অর্থাৎ আমি যদি এ এবং বি এর ভ্যালু জানি, তাহলে আমি সি এর ভ্যালু সার্চ করে নিয়ে আসতে পারবো। আমি যদি এ এবং বি এর ভ্যালু জানি, তাহলে হচ্ছে আমি ডি এর ভ্যালু সার্চ করে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে আমাদের উম এই যে এটার সাথে মিল পাবো ইউনিয়নের। এখানে কি বলা ছিল, আমার এক্স ছিল, ওয়াই জেড ছিল, এক্স থেকে ওয়াই বলতেছে, আবার এক্স থেকে জেড বলতেছে। আমাদের এখানে এক্স এর জায়গায় আছে হচ্ছে এ বি। সো এখানে যেরকম ছিল এক্স থেকে ওয়াই, এক্স থেকে জেড, তাহলে আমাদের হচ্ছে এবি থেকে সি, এবি থেকে ডি। এই যে এটাকে আমরা করলাম, এটা হচ্ছে ডিকম্পোজিশন করলাম আর কি, এক্স থেকে ওয়াই জেড দেওয়া ছিল, ডিকম্পোজিশন করা, এখান থেকে এটাকে ডিকম্পোজিশন করলাম। এটা পসিবল। আচ্ছা, কিন্তু এটা কিন্তু পসিবল না। কেননা এটা পসিবল না, কারণ এখানে কি, এখানে বলা হচ্ছে যে আমি যদি এ বি এর ভ্যালু জানি, তাহলে আমি সি এর ভ্যালু সার্চ করে নিয়ে আসতে পারবো। মানে আমাকে কিন্তু এ এবং বি এর ভ্যালু দুইটাই জানতে হবে সি এর ভ্যালুকে নিয়ে আসতে হলে। বাট আমি যদি এখন এরকম লিখি এ থেকে সি, বি থেকে সি, এর মানে কি আমি এর ভ্যালু জানলেই সি কে নিয়ে আসতে পারতেছি, বা বি এর ভ্যালু জানলেই হচ্ছে সি কে নিয়ে আসতে পারতেছি। মানে সি এর ভ্যালু জানার জন্য আমার শুধু এ অথবা শুধু বি হলেই চলে, বাট আসলে কিন্তু ডিপেন্ডেন্সি এটা ছিল। ডিপেন্ডেন্সিতে বলা ছিল যে সি এর ভ্যালু জানতে হলে আমাকে হচ্ছে অবশ্যই এ এবং বি দুইটার ভ্যালু জানতে হবে। সো এটা কিন্তু কখনো লেখা পসিবল না। এটাকে আর ভাঙা যাবে না, এটা এরকম করা যাবে না। এটাকে ভাঙা যেত, এটাকে এভাবে সিম্পল করা যেত। সো এটা আমাদেরকে জানতে হবে। আর একটা বিষয় হচ্ছে, অনেক সময় প্রশ্নে বলা থাকে হচ্ছে যে তোমাকে দুইটা সেট দেওয়া থাকবে ডিপেন্ডেন্সির, যেমন এফ একটা সেট, জি একটা সেট। এই দুইটা সেটের মধ্যে প্রশ্ন করা হবে যে এফ আর জি কি ইকুইভ্যালেন্ট কিনা। এফ একটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সির সেট, জি হচ্ছে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সির সেট। এফ সেটের মধ্যে কতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে? চারটা আছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। জি সেটের মধ্যে হচ্ছে তোমার দুইটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। এখন বলতেছে, জিজ্ঞেস করা হচ্ছে এফ এবং জি এরা কি ইকুইভ্যালেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি কিনা। এখন এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিতে পারি? এটার উত্তরটা খুবই সহজ। আমার এখানে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো আছে, তার লেফট সাইডে যারা আছে আমি তাদের ক্লোজার বের করবো। লেফট সাইডে কি আছে? এ আছে, এসি আছে, ই আছে। তো এ, এসি, ই এদের ক্লোজার বের করব। আবার এর লেফট সাইডে যা আছে, জি এর লেফট সাইডে, তাদেরও হচ্ছে আমরা ক্লোজার বের করবো। বাট ক্লোজার বের করার সময় এখন একটা জিনিস, এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এই যে আমি এখানে এ, এসি, ই এর ক্লোজার বের করতেছি, ক্লোজারটা হবে, আমরা ক্লোজার বের করি তো অবশ্যই ফাংশনাল ডিপেন্ডেন্সি ইউজ করে। কিন্তু তখন আমি এই যে এ প্লাস, এ ক্লোজার বের করব, এ সময় আমি ফাংশনাল ডিপেন্ডেন্সি ইউজ করব হচ্ছে জি এর, এফ এর না। আমি জি এর ফাংশনাল ডিপেন্ডেন্সি ইউজ করে হচ্ছে এর ক্লোজারটা বের করবো। যেমন এখানে এর ক্লোজার বের করছে হচ্ছে এসিডি। আমি যদি এ জানি, তাহলে আমি অবশ্যই বলতে পারবো হচ্ছে এ এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি অবশ্যই বলতে পারবো আমি এ থেকে এ কে নিয়ে আসতে পারি। এখন আমি ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখবো হচ্ছে এইটা, এই ফাংশনাল ডিপেন্ডেন্সি কিন্তু দেখবো না। এই ফাংশনাল ডিপেন্ডেন্সিতে কি বলা আছে, এর ভ্যালু জানলে তুমি হচ্ছে সি ডি এর ভ্যালু নিয়ে আসতে পারো, তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে সিডি। এখন সি এর ভ্যালু বা ডি এর ভ্যালু হচ্ছে লেফট সাইডে নাই, তাহলে হচ্ছে এটাকে আর ভাঙানো যাচ্ছে না। তাহলে আমি এ প্লাস এর জন্য, এ ক্লোজারের জন্য পাচ্ছি এসিডি। আমি কিন্তু ফাংশনাল ডিপেন্ডেন্সি ইউজ করছি হচ্ছে এটা, এটা কিন্তু ইউজ করিনি। এটাই হচ্ছে টুইস্ট। এসি প্লাস বা এসি ক্লোজারের জন্য সেম জিনিস, এই ফাংশনাল ডিপেন্ডেন্সি ইউজ করে তারা দেখতে পাচ্ছে এখানেও আসতেছে হচ্ছে এসিটি। ই এর ক্লোজারের জন্য তারা কিন্তু এই ফাংশনাল ডিপেন্ডেন্সি ইউজ করছে, এবং এখানে দেখা যাচ্ছে এটা আসতেছে। এরপর যখন আমরা এখানের এ প্লাস বা ই এর ক্লোজার বের করব, তখন আমরা এবার ফাংশনাল ডিপেন্ডেন্সি ইউজ করব কিন্তু হচ্ছে এটা। যেমন এখানে বলা আছে এ প্লাস, আর আমি এর জন্য পাই হচ্ছে এ। আবার এখানে দেখতেছি এ থেকে পাওয়া যায় হচ্ছে সি, তাহলে এখানে নিয়ে আসতেছে হচ্ছে সি। পরে আবার দেখতেছি হচ্ছে এসি থেকে ডি কে নিয়ে আসা যায়, তাহলে এখানে লেখা যায় হচ্ছে এই যে এসি আছে, এসি থেকে আমি হচ্ছে ডি কেও নিয়ে আসতে পারবো। এরপর আর হচ্ছে আমার এটাকে আর ডিরাইভ করে আর কোনো ভাঙা যাচ্ছে না, নিচে নিয়ে কিছু নিয়ে আসা যাচ্ছে না। তাহলে এখানে আমার এর ক্লোজার হচ্ছে এসি ডি। এখন এই ক্লোজার গুলো বের করে ফেলার পরে তোমাকে দেখতে হবে যে এখানে যে ভ্যালুগুলো আসছে এবং এখানের যে ভ্যালুগুলো আসছে রাইট সাইডে, ইকুয়ালের রাইট সাইডে, সেগুলো সেম আসছে কিনা। এখানে এসিডি আসছে, এখানে এসিডি আসছে, কয়বার আসছে সেটা ম্যাটার করে না, আমার এসিডির সাথে এসিডি এখানে মিলছে কিনা সেটা হলেই হবে। এখানে ইএইচসিডি আসছে এবং এখানেও ইএইচসিডি আমার আসছে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এই দুইটা যে সেট আছে আমার, এই দুইটা সেট হচ্ছে একটা আরেকটার ইকুইভ্যালেন্ট।
যেহেতু এটা এটা মিলে গেছে। কারণ পরের এক্সাম্পলটাতে সেম ভাবে করার পরে দেখা যাচ্ছে যে এখানে পি কিউ আর এস আসছে, এখানে কিউ আসছে, এখানে আর এস আসছে। পি কিউ আর এস হচ্ছে এখানেও আছে, এখানেও আর এস, এখানেও আসছে আর এস। বাট এখানের যে কিউ, সেই কিউটা কিন্তু হচ্ছে এখানে আসে নাই। রাইট সাইড মানে আমার যখন এটার ক্লোজার করছিলাম এখানে কোনো কোথাও কিউ আসে নাই। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এই যে এক্স এবং ওয়াই তারা ইকুইভ্যালেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সির সেট না, বাট এটা ছিল হচ্ছে এফ এবং জি ইকুইভ্যালেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সির সেট ছিল। এখান থেকে পরীক্ষায় 2-1 মার্কের প্রশ্ন থাকতে পারে। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কিভাবে আমরা সুপার কি এবং ক্যান্ডিডেট কি বের করবো ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে।